বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়ার কৌশল অর্থাৎ সাইজেফ নীতি নিয়ে কথা বলবো। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে অপসারণ বিক্রিয়া খুব সহজে বুঝতে পারবা। তাহলে চলো আমরা আজকে শুরু করি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। প্রথমে আমরা অপসারণ বিক্রিয়ার সংজ্ঞাটা একটু দেখে নিই। অপসারণ বিক্রিয়া কাকে বলে? তো অপসারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর দুটি পাশাপাশি কার্বনের সাথে যুক্ত দুটি পরমাণু বা দুটি গ্রুপ অপসারিত হয়ে জৈব অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সৃষ্টি করে তাকে অপসারণ বিক্রিয়া বলে। অর্থাৎ মোট কথা হচ্ছে আমাদের যেই বিক্রিয়কটা আমরা ব্যবহার করব সেই বিক্রিয়কের পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি অপসারিত হবে, অর্থাৎ দুটি পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি পরমাণু অথবা দুটি গ্রুপ অথবা দুটি পরমাণু, একটা ভিন্ন পরমাণু হইতে পারে বা একই পরমাণু হইতে পারে। যখন দুটি পরমাণু দুটি পাশাপাশি কার্বন থেকে অপসারণ হবে তখন তাকে বলা হবে অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়ার ফলে আসলে কি ঘটে? অপসারণ বিক্রিয়ার ফলে আমরা একটা সম্পৃক্ত যৌগ থেকে একটা অসম্পৃক্ত যৌগ পাবো। অর্থাৎ যেই যৌগটার অপসারণ হবে, যে যৌগটা থেকে অপসারিত হবে, সেই যৌগটা থেকে আমরা একটা অসম্পৃক্ত যৌগ পাবো। অর্থাৎ অপসারণ বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয়। যেহেতু অপসারিত হবে পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি পরমাণু বা গ্রুপ, সেহেতু এখানে দুটি সিগমা বন্ধন ভেঙে একটি নতুন পাই বন্ধন গঠিত হবে। অর্থাৎ বিক্রিয়ক থেকে দুটি পাই সিগমা বন্ধন ভেঙে যাবে এবং উৎপাদের মধ্যে একটি নতুন পাই বন্ধন সৃষ্টি হবে। আর আমরা জানি যখন কোনো যৌগে পাই বন্ধন বিদ্যমান থাকে তখন সেই যৌগটা হয় অসম্পৃক্ত যৌগ। তাইলে অপসারণ বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ থেকে আমরা অসম্পৃক্ত যৌগ পাবো এবং দুটি সিগমা বন্ধন ভেঙে গিয়ে একটি নতুন পাই বন্ধনের সৃষ্টি হবে। মোট কথা হচ্ছে অপসারণ বিক্রিয়াটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়ার সম্পূর্ণ বিপরীত বিক্রিয়া। আমরা সংযোজন বিক্রিয়ায় দেখি যে আসলে অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগে পরিণত হয় এবং পাই বন্ধন ভেঙে, অর্থাৎ একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন গঠিত হয়। তো এখানে কিন্তু তার সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া ঘটে, যার জন্য এটাকে বলা হয় অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার শর্ত কি? অপসারণ বিক্রিয়ার শর্ত হচ্ছে আমরা এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা ব্যবহার করব বিক্রিয়ক হিসেবে, সেই বিক্রিয়কের সাথে যেই বিকারকটা ব্যবহার করা হবে, অর্থাৎ আমরা যদি এখানে যে কোনো ক্ষার ব্যবহার করতে পারি, সেই ক্ষারটা অবশ্যই অ্যালকোহলীয় মাধ্যমে হইতে হবে। আসলে বিক্রিয়ার মাধ্যমটা এখানে অ্যালকোহল হইতে হবে, তাহলেই অপসারণ বিক্রিয়াটা ঘটবে। এবং বিক্রিয়কগুলো যদি শাখায়িত হয়, অর্থাৎ যে আমরা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করব সেই অ্যালকাইল হ্যালাইডটা যদি 2 ডিগ্রি হয়, 3 ডিগ্রি হয়, তখন সাধারণত অপসারণ বিক্রিয়াটা খুব সহজ হয়। আর যদি এক সরল শিকল অ্যালকাইল হ্যালাইড হয় তখন সাধারণত এখানে অপসারণ না হয়ে এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা বেশি ঘটে থাকে। একই সাথে মাধ্যমটা যদি অ্যালকোহলীয় না হয়ে জলীয় হয় তখনও সেখানে আসলে অপসারণের চেয়ে প্রতিস্থাপন বিক্রিয়াটা প্রাধান্য পায়। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে আসলে অপসারণ বিক্রিয়ার ফলে কি হয় বা অপসারণ বিক্রিয়ার শর্তগুলা কি। চলো আমরা একটা উদাহরণ দেখি। প্রথমে আমি যে উদাহরণটা দিছি, যেমন এখানে একটা উদাহরণ দিলাম যে একটা অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি এখানে কি রাখছি? অ্যালকোহলীয় নিছি। যদি এখানে অ্যালকোহলীয় না ব্যবহার করতাম, এটা আমি শর্তের মধ্যেই বলছি, যদি অ্যালকোহলীয় ব্যবহার না করা হতো তাহলে কিন্তু এখানে অ্যালকেন তৈরি হতো না। জলীয় ব্যবহার করলে এখানে অ্যালকোহল হয়ে যেত। তো অ্যালকোহলীয় ব্যবহার করার কারণে এখানে আমরা অ্যালকেন পাইছি। অর্থাৎ এখানে দেখো এই ক্লোরিন যেই কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের সাথে, অর্থাৎ এখান থেকে ক্লোরিন অপসারণ হয়েছে, এই যে ক্লোরিন বন্ধন ইলেকট্রন জোড় নিজের দিকে টান দিছে, ফলে এই কার্বন হয়ে গেছে কি পজিটিভ। আর এই পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন আসছে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন ইলেকট্রন জোড় দিয়ে চলে গেছে। তার মানে এই কার্বন থেকে গেছে ক্লোরিন আর এই কার্বন থেকে গেছে একটা হাইড্রোজেন, ফলে এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইড কি হয়েছে?
অপসারিত হয়েছে, ফলে এখানে আমরা তৈরি করছি একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, যেটাকে আমরা কি বলি, অ্যালকিন বলি, প্লাস পানি প্লাস পটাশিয়াম ক্লোরাইড তৈরি হলো। তো এখন অপসারণ বিক্রিয়ায় আসলে এখানে যখন আমরা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করব, তখন আসলে এখানে 2 ধরনের উৎপাদ আমরা পাবো। তো এই 2 ধরনের উৎপাদের মধ্য থেকে আসলে কোন উৎপাদটা প্রদান হবে সেই ব্যাপারটা সর্বপ্রথম বিজ্ঞানী সেইজেফ আবিষ্কার করেন। এই জন্য এই ওনার নাম অনুসারে এই কৌশলটার নাম হয় সেইজেফ কৌশল বা সেইজেফ নীতি। তো আসো আমরা এখন সেইজেফ নীতিটা দেখব। যেমন আমি এখানে যেই অ্যালকাইল হ্যালাইডটা ব্যবহার করছি, এটা একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 2 ব্রোমো বিউটেন, এটার নাম হচ্ছে 2 ব্রোমো বিউটেন, এটা একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এখন এই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করার কারণে এখান থেকে আমি 2 ধরনের উৎপাদ পাবো। এক নম্বরে পাবো হচ্ছে গিয়ে আমি বিউটিন 1, আবার পাবো হচ্ছে বিউটিন 2। এখন আসলে বিউটিন 1টাই প্রধান উৎপাদ হবে নাকি বিউটিন 2 প্রধান উৎপাদ হবে, অর্থাৎ প্রধান উৎপাদ এখানে কোনটা হবে, এই জিনিসটা ব্যাখ্যা করছেন বিজ্ঞানী সেইজেফ। এই জন্য ওনার নাম অনুসারে এই বিক্রিয়াটা হয়েছে সেইজেফ নীতি। তাহলে চলো আমরা এই সেইজেফ নীতিটা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো আমি এখানে লিখছি যে আগের উদাহরণটাই লিখছি আমি 2 ব্রোমো বিউটেন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। তো এখানে তাপ দিলে কি ঘটে, আমরা জানি সাধারণত এই যে ব্রোমিনটা যুক্ত আছে এটা হচ্ছে একটা হ্যালোজেনমূলক, আর হ্যালোজেনমূলকগুলো সাধারণত লিভিং গ্রুপ হয়ে থাকে, অর্থাৎ এই যৌগ থেকে সাধারণত এরা চলে যায়। কেন চলে যায়? কারণ হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি হয়, ফলে বন্ধন ইলেকট্রন জোড় সে নিজের দিকে টান দেয়, ফলে সে হয়ে যায় ঋণাত্মক। এখন এই হ্যালোজেন গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন, সেই কার্বনটার নাম হবে আলফা কার্বন। এখানে হ্যালোজেন পরিবর্তে যে কোনো লিভিং গ্রুপ হইতে পারত, তাহলে লিভিং গ্রুপ যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন। তার পাশের কার্বনটা হবে বিটা কার্বন, তার পাশেরটা হবে গামা। তাহলে এখন দেখো এখানে বিটা কার্বন আলফা কার্বনের দুই পাশে 2টা কার্বন আছে, এই জন্য বিটা কার্বন এখানে 2টা, এখানে বিটা কার্বন 2টা। যেহেতু বিটা কার্বন 2টা, এখন আসলে কোন উৎপাদটাকে আমি প্রদান ধরব এই জিনিসটা একটা সমস্যা থেকে যেত। বিজ্ঞানী সেইজেফ আসলে এই সমস্যাটাকে কী করলেন, সমাধান করে দিলেন। তো উনি বলে দিলেন যে ওনার নীতিতে বললেন যে অ্যালকাইল হ্যালাইডের যেই লিভিং গ্রুপ যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটা হবে আলফা কার্বন, এটা আমরা বললাম। তাহলে আলফা কার্বন থেকে যাবে হ্যালোজেন, তাইলে কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে? বিজ্ঞানী সেইজেফ বলছেন যেই বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে আমরা দেখতে পাইতেছি এই যৌগের মধ্যে এই বিটা কার্বন এবং এই বিটা কার্বনের মধ্যে এই বিটা কার্বনে হাইড্রোজেন পরিমাণ কম, ফলে এখান থেকে যে হাইড্রোজেনটা যাবে সেইটাই হবে প্রধান উৎপাদ। যেমন এখান থেকে যদি হাইড্রোজেনটা চলে যায় তাইলে হবে আমাদের বিউটিন 2, তাহলে এটা হবে সেইজেফের নীতিমতে প্রধান উৎপাদ। আর যেই বিটা কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন এটা থেকে যখন যাবে তখন এটা হবে গৌণ উৎপাদ। তা আমি এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করে দেখাই, কৌশলটা একটু দেখাই, দেখো কিভাবে কৌশলটা হয়। যেমন এই যে CH3 CH2 CH, আচ্ছা CHটাকে আমি এভাবে লিখলাম, এখানে একটা H দিলাম ব্রোমিন, তারপর এখানে CH3। আমি কিন্তু এখন সাইজেফির নীতিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, তাহলে এখন কি ঘটবে দেখো। তো এখন এই লিভিং গ্রুপ তো আগে যাবে, লিভিং গ্রুপ যখন তার বন্ধন ইলেকট্রন জোড়কে টান দিবে, অর্থাৎ ব্রোমিন যখন এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যকার বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টান দিবে তখন এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ, এই কার্বন হয়ে যাবে পজিটিভ। এখন এই কার্বনের পজিটিভ চার্জটাকে আসলে এই কার্বন থেকে হাইড্রোজেন এসেও প্রশমিত করতে পারবে, এই কার্বন থেকে হাইড্রোজেন এসেও প্রশমিত করতে পারবে। তবে বিজ্ঞানী সেইজেফ বলছে যেই বিটা কার্বনে, যেমন এগুলো হচ্ছে বিটা কার্বন, তাহলে যেই বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখান থেকে হাইড্রোজেন এসে কি করবে, এই কার্বনের এই ধনাত্মক চার্জকে প্রশমিত করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিটা কার্বন এবং এই বিটা কার্বনের মধ্যে এই বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, অর্থাৎ CH2 2টা হাইড্রোজেন আছে আর এখানে হাইড্রোজেন আছে 3টা। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন কম সেহেতু এখান থেকে হাইড্রোজেন প্রোটন আকারে অপসারিত হবে, আর এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধন ইলেকট্রন জোড় সেই বন্ধন ইলেকট্রন জোড়
এখানে চলে আসবে। ফলে কি ঘটবে দেখো, কার্বনের ধনাত্মক চার্জ তখন এই ইলেকট্রন জুড়ে এসে প্রশমিত করবে। ফলে এখানে কি হবে, CH3 CH, এই যে দ্বিবন্ধন তৈরি হবে CH3। তাহলে এই যে আমাদের বিউটিন 2 তৈরি হলো এবং এটা হবে 80% উৎপাদ তৈরি হবে বিউটিন 2। তো এখন এইখান থেকে কি অপসারিত হলো দেখো, একটা H+ গেল আর একটা ব্রোমিন মাইনাস গেল, অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড এখান থেকে অপসারিত হচ্ছে। আর এখানে যেহেতু K+OH-, তাহলে এই পজিটিভ পটাশিয়ামের সাথে এই ব্রোমিন এসে যুক্ত হবে, তাহলে হবে কি পটাশিয়াম ব্রোমাইড। আর যেহেতু OH-, এই H+, এই প্রোটন আসবে OH-এর সাথে, তাহলে হবে কি H2O, পানি উৎপন্ন করবে। তো এভাবে সেইজেফ নীতিটা সংগঠিত হয় এবং এই কৌশলের মাধ্যমে সেইজেফ নীতি সংগঠিত হয়। তো আশা করি তোমরা সবাই সেইজেফ নীতিটা বুঝতে পারছো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।